একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা। ঈদের পরে তোমাদের সাথে প্রথম ক্লাস। আজকে ক্লাসে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সরলরেখা অর্থাৎ তৃতীয় অধ্যায়ের সরলরেখা নিয়ে আলোচনা করব। সরলরেখার প্রথম প্রশ্নমালা 3.1, এখানে স্থানাঙ্ক এবং সরলরেখার বেশ কিছু অঙ্ক আছে, আমি সেগুলো দেখাবো এবং বেসিক নিয়ে আলোচনা করব। আমি বোর্ডে কিছু লিখে রেখেছি। এটাকে আমরা বলি ওয়াই অক্ষ, আর এটাকে আমরা বলি এক্স অক্ষ। ভূমির সমান্তরাল এক্স অক্ষ আর ভূমির উপর লম্বরেখা বরাবর তাকে আমরা বলবো ওয়াই অক্ষ। শিক্ষার্থী বন্ধুরা, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে 90 ডিগ্রি কোণে বিভক্ত করে। পরস্পরকে 90 ডিগ্রি কোণে বিভক্ত করে। তোমরা বোঝার চেষ্টা করলে বুঝতে পারবে। কারোর বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে বললে আমি আবার বুঝিয়ে দিব। প্রথম ভাগকে বলা হবে প্রথম চতুর্ভাগ। বাম পাশে আছে দ্বিতীয় চতুর্ভাগ, তার নিচে আছে তৃতীয় চতুর্ভাগ, ডান পাশে আছে চতুর্থ চতুর্ভাগ। আমরা বন্ধুরা একটা স্থানাঙ্ক ধরে নিলাম 5, 6। 5, 6 এর 5 কে আমরা বলবো ভুজ, আর 6 কে আমরা বলবো কোটি। তাহলে কোটি সমান কত বলবো? কোটি সমান 6। কোটি থাকে ওয়াই অক্ষের উপর, এক্স অক্ষের উপর লম্ব বরাবর, আর ভুজ থাকে ভূমির সমান্তরাল যে রেখা যে এক্স অক্ষ সেটা বরাবর থাকে। তো একটু খেয়াল করে দেখো, 5 এবং 6 দুটোই কিন্তু ধনাত্মক। 5 এবং 6 দুটোই ধনাত্মক। তাহলে কোন ঘরে বসবে? এখানে 2, এখানে 5, 6 এই ঘরে বসবে। তাহলে 5, 6 যে কোনো একটা জায়গায় বসতে পারে। এখানে 5 এর 6 এর গ্রাফ পেপারে আমরা গুণে গুণে হিসাব করে 5, 6 বিন্দুটা আমরা বসাতে পারবো, কারণ এই বসানোটা আমরা অষ্টম শ্রেণীতে করেছি। 8, 9 দুটো 10 তিনটে ক্লাসেই আমাদের গ্রাফের ব্যবহার ছিল। যদি স্থানাঙ্কটা এরকম হয় -5, 6, তাহলে আমরা দ্বিতীয় ঘরটাকে বোঝাবো, দ্বিতীয় চতুর্ভাগকে বোঝাবো। আর তৃতীয় চতুর্ভাগ যদি -5, -6 থাকে, -5, -6, তাহলে তৃতীয় চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগ হলো 5, -6। দেখতেই পাচ্ছ, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। এই দুটোকে আমরা বলবো কি বলবো? চতুর্থ চতুর্ভাগ। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা আমরা কি বুঝি? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর লম্বভাবে অবস্থিত এবং তাদের ক্রসিং পয়েন্টটা অর্থাৎ তাদের ছেদবিন্দুটাকে আমরা বলি মূলবিন্দু। মূলবিন্দুর স্থানাঙ্ক সবসময় 0, 0 হয়। তো আমরা একটু দেখাই, বোর্ডটা একটু ক্লিয়ার করে পরবর্তীটা দেখাই। আমরা কিন্তু ত্রিকোণমিতির ব্যবহার আমরা অনেক করেছি। এরকম একটা সমকোণী ত্রিভুজের কথা আমরা জানি, সমকোণী ত্রিভুজ। একটু দেখো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, আমরা এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। এবং সমকোণী ত্রিভুজ বললেই তখন মনে পড়বে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য। আমরা এরকম একটা কথা তোমাদের লিখে দিয়েছিলাম, সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। এই কথাটা বললে আমরা বুঝি সাগর, সাগর দিয়ে আমরা এস বুঝি, এস দিয়ে সাইন থিটা, আর ল দিয়ে আমরা লম্ব বুঝি। আসের থেকে আমরা অ নিয়ে অতিভুজ বুঝি। দ্যাট মিন্স সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এই সম্পর্কটা আমরা তৈরি করতে পারি। থিটা কি? এটাকে আমরা থিটা বলি। থিটা হলো 90 ডিগ্রি থেকে ছোট একটা সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে ছোট একটা সূক্ষ্মকোণ। এইটাকে আমরা এবি কে আমরা লম্ব বলি। লম্ব সমান এবি, ভূমি সমান বিসি। খেয়াল করো বন্ধুরা, যদি থিটা উপরে থাকে তাহলে কেমন হবে? এটা এ, এটা বি, এটা সি। অতিভুজ কিন্তু সবসময় অতিভুজই থাকবে। অতিভুজ হলো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে আমরা অতিভুজ বলবো। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে আমরা অতিভুজ বলবো। তাহলে থিটা কোণের সাথে সবসময় ভূমি থাকবে, সূক্ষ্মকোণের সাথে সবসময় ভূমি থাকবে। তাহলে এটা হলো ভূমি, তখন এটা হলো লম্ব। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। কি বলে? সূক্ষ্মকোণ যেখানে থাকবে তার বিপরীত বাহুকে লম্ব বলবে।
আর ভূমি কাকে বলবো? সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটাকে আমরা ভূমি বলবো। আর সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটাকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। সবচেয়ে বড় বাহুটাকে আমরা অতিভুজ বলবো। তাহলে দেখো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আমি যেটা বলেছিলাম, তাহলে এই ত্রিভুজের লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হলো এবি আর অতিভুজ হলো এসি। আর এই ত্রিভুজের ক্ষেত্রে হলে কি হতো? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ বিসি বাই এবি হতো। তো আমি এই ত্রিভুজ ধরে এই অঙ্কটা দেখাই। এরপরের লাইনটা হলো কবরে ভূত আছে। এই কথাগুলো আমরা কিন্তু অনেক আগেই জানি। কবরে ভূত আছে, এখান থেকে ক থেকে আমরা cos থিটা নিতে পারি, ভূ থেকে আমরা ভূমি নিতে পারি, আ থেকে আমরা অতিভুজ নিতে পারি। তাহলে সম্পর্কটা কেমন হলো? cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এটা আমরা নিতে পারি। cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ভূমি হলো বিসি, অতিভুজ কত? অতিভুজ হলো এসি। তাহলে দেখো দুইটা সম্পর্ক পেয়ে গেলাম, সাইন থিটা এবং cos থিটা। তাহলে এই লাইন দুটো মনে রাখতে হবে, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে। আরেকটা লাইন হলো টেরা লম্বা ভূত। এই যে লম্বা ভূত, টেরা লম্বা ভূত। টেরা হলো ট্যান থিটা, লম্বা হলো লম্ব, আর ভূ হলো ভূমি। দ্যাট মিন্স এইভাবে লেখা যাবে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমরা এই ত্রিভুজ থেকে কোনটা নিব? লম্ব হলো এবি আর ভূমি হলো বিসি। বন্ধুরা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু 6টা, আমরা সবাই জানি ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টা। তো 6টা ত্রিকোণমিতিক অনুপাতের আমরা 3টা সম্পর্ক পেয়ে গেছি। একটা হলো সাইন, একটা হলো cos, একটা হলো ট্যান। তো সাইনের সাথে যার সম্পর্ক, গভীর সম্পর্ক, উল্টা সম্পর্ক, সেটা হলো কোসেক। সাইনের উল্টা হলো কোসেক। তাহলে আমরা সাইনের উল্টা যদি কোসেক হয়, তাহলে কোসেক থিটা সমান, দেখো এটা আমরা উল্টা দিতে পারি, এসি বাই এবি। কোসেক থিটা সমান এসি বাই এবি। আবার cos থিটার উল্টা হলো sec থিটা, sec থিটা সমান হলো উল্টে যাবে এসি বাই বিসি। আবার tan থিটার উল্টা হলো cot থিটা, এটা উল্টে যাবে বিসি বাই এবি। দেখো কয়টা সম্পর্ক হলো? 1 2 3 4 5 6। এই 6টা সম্পর্ক আমরা মনে রাখবো। তো দেখো আমি এই লেখাগুলো সব মুছে ফেলে, মুছে আমি ত্রিভুজের চিত্রটা একটু রেখে দেই। তাহলে তুমি এই চিত্র দিয়ে আমরা আরো কিছু বোঝাবো। যারা দেখো নাই তারা একটু দেখো, যারা বুঝো নাই তারা একটু বুঝে নাও। আমরা ত্রিকোণমিতিক অনুপাতে 6টা সম্পর্ক এখানে দেখালাম। এই লাইনগুলো আমি মুছে ফেলি, লাইনগুলো মুছে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাসটা আমি রাত 9টা থেকে 10টা এই 1 ঘন্টা নিব। শেয়ার করে সবাইকে একটু জানিয়ে দেবে আজকের ক্লাস। যারা জানে না তাদেরকে একটু বলে দিবে। আমি একটু মুছে ফেলি। দেখো সাইন থিটা এবং cos থিটা যে কথাগুলো আমি বলছিলাম, দুটো ত্রিকোণমিতিক অনুপাত। আমরা অতিভুজকে যদি r দ্বারা সূচিত করি, তাহলে ভূমি যেটাকে আমরা বলবো সেটাকে আমরা r cos থিটা বলবো। আর আমরা লম্বকে কি বলবো? r sin থিটা। এই সম্পর্কটা আমরা একটু মনে রাখার চেষ্টা করি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী, ত্রিকোণমিতিক সূত্র অনুযায়ী sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। একাদশ এবং দ্বাদশের শিক্ষার্থীরা অবশ্যই জানো তোমরা। আমরা যদি এটাকে পিথাগোরাসের সূত্র ব্যবহার করি, এটা দেখো, এটা মানে একই কথা, আর স্কয়ার সমান এটার স্কয়ার করলে দুই পক্ষ সমানই হয়, অর্থাৎ এটার স্কয়ার এবং এটার স্কয়ার করলে এটার স্কয়ারের সমান হয়। তো r cos থিটা আমরা কিভাবে লিখব? দেখো যদি স্থানাঙ্কটা মনে করো এটা যদি x হয়, BC সমান যদি x হয়, আর এই AB সমান যদি y হয়, তাহলে r স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার হয়। তো এইখানে
আমি দেখো আরেকটু ধারণা তোমাদের দিব। এই চিত্রটা মুছে দিয়ে আমি যদি এইখানে চলে আসি, দেখো আমি আবারও বলে নিচ্ছি যে 3.1-এ আমরা যা করাবো তার কিছু অংশ কিন্তু নবম, দশম শ্রেণী, অষ্টম শ্রেণীতে আমাদের আলোচনা হয়েছিল গ্রাফে। স্থানাঙ্কের কথা আমরা সবাই জানি। স্থানাঙ্ক তৈরি হয় ভুজ এবং কোটি দ্বারা। ভুজ হলো এক্স অক্ষ বরাবর যে মানটা থাকে, আর কোটি হলো ওয়াই অক্ষ বরাবর যে মানটা থাকে। একাদশ শ্রেণীতে আমরা স্থানাঙ্ককে আরও একটু বেশি জানব। স্থানাঙ্ক দুই ধরনের, একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক, একটা হলো পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক যথারীতি এরকম 3 এবং 4 বা যে কোনো সংখ্যা, আর পোলার স্থানাঙ্ক মনে করো 3 এবং 90 ডিগ্রি। তার মানে একটা 90 ডিগ্রি থাকবে, সরি একটা কোণের পরিমাণ থাকবে, আর একটা সাধারণ মান থাকবে। কোণের পরিমাণ 90 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 135 ডিগ্রি হতে পারে, যা হবে হবে। 135 না, যে থিটার মান সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট। তো আমরা একটু দেখো পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক করতে পারবো, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে কিভাবে পোলার স্থানাঙ্ক করতে পারবো। এই স্থানাঙ্কটা মনে করো, এইটা মনে করো থিটা, আর এটা হলো এক্স, এটা হলো আর, এটা হলো স্থানাঙ্কটা এক্স কমা ওয়াই। তাহলে এটা হবে ওয়াই, এটা হবে এক্স। দেখো তো বুঝতে পারো কিনা? যদি মূলবিন্দু ও হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে দেখো ও এর সমান আমরা বলতে পারবো ভুজ এক্স, এ বি সমান আমরা বলতে পারবো ওয়াই কোটি। আর যদি সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়, তাহলে আর স্কয়ার সমান আমরা লিখতে পারবো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তার থেকে কিন্তু আর এর মানটা আমরা লিখতে পারবো রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা যখন পোলার স্থানাঙ্ক প্রকাশ করব তখন এইরকম থাকলে তাকে আমরা আর লিখব। আবার দেখো tan থিটা সমান লম্ব বাই ভূমি, tan থিটা সমান লম্ব বাই ভূমি y বাই x। তাহলে tan, এটা কিন্তু ধনাত্মক মান, থিটা ইকুয়াল টু tan ইনভার্স, এটা ইনভার্স হয়ে যায়, আমরা y বাই x এভাবে বলতে পারি থিটার মান। তাহলে r এর মান হলো এটা, থিটার মান হলো এটা। নাও এই ত্রিভুজ থেকে তুমি যদি cos এর সম্পর্কটা নাও, cos থিটা সমান কি হয়? ভূমি বাই অতিভুজ। কত হয়? ভূমি বাই অতিভুজ। দেখো x বাই r, যদি আমরা কোণাকুণি গুণ করি x সমান r cos থিটা। আমি এরকম একটা সম্পর্কের কথা বলেছিলাম যে ভূমি বরাবর যেটা থাকবে তাকে আমরা বলবো r cos থিটা। কিভাবে আসে? এইভাবে আসে। আর লম্ব বরাবর যেটা থাকবে তাকে আমরা বলবো r sin থিটা। কিভাবে আসে? দেখো sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কত? y, অতিভুজ কত? r। যদি কোণাকুণি গুণ করো y সমান কত হবে? r sin থিটা। r sin থিটা, এটা আমি একটু মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। অতএব y সমান r sin থিটা। x r cos থিটা, y r sin থিটা। তাহলে সব সময় অতিভুজ যদি r হয়, অতিভুজ যদি r হয় তাহলে এটা হবে হলো r cos থিটা, এটা হবে r sin থিটা। অতিভুজ যদি 5 হয়, এটা হবে 5 cos থিটা, এটা হবে 5 sin থিটা। মনে থাকে জানো? অতিভুজের মান যা হবে, অতিভুজ ইকুয়াল টু যদি কত হবে? p হয়, অতিভুজ সমান যদি p হয়, r ইকুয়াল টু যদি p হয়, তাহলে o হবে p cos থিটা, আর ob হবে, ab হবে p sin থিটা। তাহলে এবার বুঝতে পারছো যে ভূমি বরাবর হলো r cos থিটা, আর লম্ব বরাবর হলো r sin থিটা। তো আমরা একটু দেখাবো যে কার্তেশীয় স্থানাঙ্ককে কিভাবে পোলার স্থানাঙ্কে দেখানো যায়। আমরা আগের ক্লাসে কিন্তু অনেকগুলো অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম, তারপরেও কিছু শিক্ষার্থী বলেছে যে আর একটু এর উপরে বোঝালে একটু সুবিধা হয়। আমি প্রথমে একটা অঙ্ক দেখাবো, সেটা হলো, অর্থাৎ গতদিন যে অঙ্কগুলো আমি দেখেছিলাম সেগুলো আমি দেখাবো না, আমি 4টা সূত্র আগে লিখে দিই। প্রথম চতুর্ভাগে, এই যে প্রথম চতুর্ভাগে থিটা এর মান, প্রথম চতুর্ভাগে থিটা সমান, সরাসরি লিখে দিলাম tan ইনভার্স y বাই x। প্রথম চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে থিটা সমান পাই মাইনাস tan ইনভার্স y বাই x।
tan ইনভার্স y বাই x, এটাকে বলে পরম মান। তৃতীয় চতুর্ভাগে থিটা সমান পাই প্লাস tan ইনভার্স y বাই x, tan ইনভার্স y বাই x। চতুর্থ চতুর্ভাগে থিটা সমান 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x, y বাই x। এটা হলো 1 2 3 4, এই চারটা সূত্র আমাদের যখন পোলার স্থানাঙ্ক তৈরি করব, কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক পরিণত করব, তখন কিন্তু আমাদের এই চারটা সূত্র খুবই জরুরি। চারটা সূত্র মনে থাকলে তুমি আর ভুলবা না। আমি আর একটু দেখি, y অক্ষ এবং x অক্ষ একে, এটা যদি মূলবিন্দু হয়, এটাকে আমরা বলি 90 ডিগ্রি মানে পাই বাই 2, আর এটাকে আমরা বলি আরেকটা পাই বাই 2, এটা আরেকটা পাই বাই 2, এটাও আরেকটা পাই বাই 2, বা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এভাবে করা যায়। এখন শুরু থেকে এই পর্যন্ত পাই বাই 2, শুরু থেকে এই যে প্রথম ঘরে পাই বাই 2, দ্বিতীয় ঘরে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কি লিখি, 2 ইন্টু পাই বাই 2, 2 ইন্টু পাই বাই 2। 3 নম্বরে আমরা যদি এই পর্যন্ত আসি, তাহলে আমরা লিখি 3 ইন্টু পাই বাই 2। যদি এই পর্যন্ত আসি, তাহলে আমরা কি বলি 4 ইন্টু পাই বাই 2, এভাবে আমরা বলি। এইভাবে সবাই একটু লিখে নাও যারা লিখছো। আমরা এখন যে কোনো একটা অঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কে পরিণত, পোলার স্থানাঙ্কে পরিণত করব। কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে পরিণত করব। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে কার্তেশীয় স্থানাঙ্ক 5 ওটা আমরা আগে ক্লাসে দেখিয়েছিলাম, আমি এখন দেখাবো 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা অনুশীলনী 3.1 5। কত 5? 1 এর 5। একজন শিক্ষার্থী বলেছেন যে অঙ্কগুলো যদি একটু লিখে নিতেন তাহলে সুবিধা হতো, আমার বইয়ের অঙ্কের সাথে মিলে না। তুমি দেখো তোমার বইয়ের কোন নাম্বারের সাথে মিলে যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক প্রকাশ করা, সব বইতে আছে। কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো, তো যেখানে আছে সেখানে তুমি এই অঙ্কটা খুঁজে পাবে। ঠিক 1 5 নম্বরে না, অন্য কোনো নম্বরে হতে পারে, 5 নম্বরে মিলেও যেতে পারে। 5 নম্বরের অঙ্কটা দেওয়া আছে -1 -√3, -1 -√3। দেখো তো এটা কোন চতুর্ভাগে অবস্থিত। আমাদের চেয়েছে যখন কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে পোলার স্থানাঙ্ক বের করতে হবে। কার্তেশীয় স্থানাঙ্ক এটা মানে x এর মান, এটা মানে y এর মান। তাহলে আমরা লিখে নেব এখানে x = -1। কার্তেশীয় স্থানাঙ্কটা দেওয়া আছে, এটা ধরার দরকার নেই। এখানে কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ x সমান -1 কোটি y সমান -√3। x সমান -1, y সমান -√3। আমরা যদি এটা মুছে দেই, একটু দেখো, এগুলো মুছে দেই, সূত্রগুলো শুধু লিখে দেই। এখানে ভুজ x সমান -1, আমি বলেছিলাম যে এই ঘরে হলো প্লাস প্লাস, এটা হলো মাইনাস প্লাস, এটা হলো মাইনাস মাইনাস, এটা হলো প্লাস মাইনাস। এখানে স্থানাঙ্কটা কোন ঘরে থাকবে দেখো, তৃতীয় চতুর্ভাগে আছে। তাহলে আমরা ধরে নেই পোলার স্থানাঙ্ক r থিটা, সেই কথাটা আগে লিখে নেই। ধরি পোলার স্থানাঙ্ক r, থিটা, r, থিটা। আমি তোমাদের তো লিখে দিছি, তোমাদের কাছে জিজ্ঞেস করবো, আমি এটা মুছে দিই, তাহলে আমার জায়গা লাগবে। পোলার স্থানাঙ্ক r থিটা মনে আছে? আমরা r সমান কি সূত্র লিখেছিলাম? আমরা জানি r সমান √x² + y²। x এর মান হলো কত? -1 হোল স্কয়ার প্লাস -√3 হোল স্কয়ার ইকুয়াল টু 1 + 3 ইকুয়াল টু 4, তার মান হলো 2 হয়ে গেল। এটা r এর মান। আমি আগেও বলেছি যে r এর মান কিন্তু কখনো ঋণাত্মক হয় না, r একটা ধনাত্মক রাশি।
আর হলো রেডিয়াস, ব্যাসার্ধ ঋণাত্মক হয় না। তো আর এর মান 2, আমাদের এবার লাগবে থিটার মান। তো আমাদের স্থানাঙ্কটা কোন ঘরে আছে? এই ঘরে আছে। এই ঘরের সূত্রটা আমাদের লিখতে হবে। তা আমরা লিখব যে থিটা সমান, এই যে স্থানাঙ্ক আমরা থিটা ধরেছি, আর থিটা আমরা লিখব, যেমন আর সমান লিখেছি, এবার লিখব আমরা থিটা সমান, এটা মুছে ফেলে, থিটা সমান, সবাই সূত্রটা একটু দেখে নাও, পাই প্লাস ট্যান ইনভার্স, পাই প্লাস, তার মানে এই ঘরে আসতে গেলে তোমাকে এই পর্যন্ত আসতে হবে। এটা হলো 2টা পাই, 2 × পাই/2 শিখাইছিলাম আমি, এই 2 কেটে যায়, শুধু পাই থাকে। আর এই পর্যন্ত, আর এই ঘরে আসতে গেলে প্লাস থিটা হবে, কিছু যোগ করা লাগবে। এই জন্য এটা কি হবে? পাই প্লাস ট্যান ইনভার্স y/x, পাই প্লাস ট্যান ইনভার্স y/x, পাই প্লাস ট্যান ইনভার্স y/x। নাও আমরা এবার মানটা যদি বসাই দিই, পাই প্লাস ট্যান ইনভার্স y এর মানটা কত? y এর মান হলো -√3, -√3 ভাগ হলো -1, মাইনাস মাইনাস কেটে গেল। তো পরমান চিহ্নের ভিতরে যাই থাকুক পজিটিভ রেজাল্ট পাবো আমরা। পাই প্লাস ট্যান√3, ট্যান ইনভার্স √3, পাই প্লাস ট্যান ইনভার্স √3 মানে ট্যান পাই/3, ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান হলো √3। ট্যান ইনভার্স এবং ট্যান কেটে যায়, কি থাকে তাহলে? থাকে পাই প্লাস, আমি এটা মুছে ফেলি, সমান পাই প্লাস পাই/3, যদি লসাগু করি তাহলে 4π/3 হয়। তাহলে আমাদের স্থানাঙ্কটা ছিল হলো r থিটা, r এর মান হলো বসাবো 2, আর থিটার মান বসাবো 4π/3। শিক্ষার্থী বন্ধুরা একবার একটু দেখে নাও, তোমরা সবাই একবার একটু দেখে নাও। হ্যাঁ, 4π/3 এটা আমাদের রেজাল্ট। তো 3.1 এর আশা করি কোনো অঙ্ক তোমাদের আটকাবে না। 3.1 এর 1 নম্বরে যে যতগুলো অঙ্ক আছে সবগুলো, এবং যে কোনো বইয়ের কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে আসলে যে কোনো অঙ্কে আটকাবে না। আমরা 2 নম্বরে আমরা 2-3টা অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম, দেখি আজকে আমরা আরেকটা অঙ্ক দেখাই। আমি এটা মুছে ফেলবো, আশা করি তোমরা তুলতে পেরেছো, যারা তুলো নাই তারা একটু তুলে নাও, আমি একটু দেখার সুযোগ দিচ্ছি তোমাদের। তো ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে মুছে ফেলি এই লেখাগুলো, মুছে ফেলি। একইভাবে আমরা পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে সেখান থেকে আমরা কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক পরিণত করি সেটা আমরা একটু দেখাবো। কার্তেশীয় স্থানাঙ্ক বললেই আমরা x এর মান এবং y এর মান বোঝাবো, আর পোলার স্থানাঙ্ক বললে আমরা r এবং থিটার মান বোঝাবো। 2 নম্বরে আমরা 2 নম্বর অঙ্কটা দেখি, 2 এর 2। এখানে দেওয়া আছে 7√2, 45 ডিগ্রি। 45 ডিগ্রিও থাকতে পারে, পাই/4ও থাকতে পারে, 45 ডিগ্রিও থাকতে পারে, ডিগ্রিতেও থাকতে পারে, পাইতেও থাকতে পারে। আমাদের বলা হচ্ছে যে পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক করা যায়, কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক রূপান্তরিত করা যায়। তো কার্তেশীয় স্থানাঙ্ক থেকে কিভাবে পোলার স্থানাঙ্ক করা যায় তা আমরা দেখালাম। অর্থাৎ এখানে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টে ডিগ্রি থাকতে পারবে না। তো আমরা এই লিখতে পারি যে এখানে আর পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে এটা r এর মান, এটা থিটার মান। এখানে r = 7√2, থিটা = 45 ডিগ্রি। আমাদের বের করতে হবে কার মান? x এবং y এর মান। ধরি কার্তেশীয় স্থানাঙ্ক x, y, ধরি কার্তেশীয় স্থানাঙ্ক x, y। ভুলে এটা যেন আমরা r এবং থিটা না লিখি, অনেকে পরীক্ষার খাতায় লিখে ফেলে r থিটা, পোলার স্থানাঙ্ক r থিটা, কিন্তু কার্তেশীয় স্থানাঙ্ক x, y। x সমান আমরা কি জানি? x হলো ভূমি বরাবর যেটা থাকে সেটা হলো r cos থিটা, r এর মানটা আমরা বসাবো 7√2, আর cos থিটার মানটা বসাবো হলো কত? 45 ডিগ্রি। 7√2 আর cos 45 ডিগ্রির মান হলো 1/√2, এটা আমরা সবাই জানি। √2 কেটে গেল, এটা 7 থাকলো। তোমরা নিচে লেখো, আমি সাইডে লিখি। এবং y সমান r sin থিটা, r sin থিটা, r এর মান হলো 7√2,
এই যে আর এর মান, আর sin থিটার মান হলো 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির মানও 1/√2, cos 45 ডিগ্রির মানও 1/√2। এভাবে ক্রস চিহ্ন দিলেও হয়, ওটা দিলেও হয়, কোনো অসুবিধা নেই। √2 কেটে গেল, এটা কত হলো 7 হয়ে গেল। তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। দেখো অ্যানসারটা আমাদের মিলে গেছে। তাহলে অ্যানসার হলো কি? অ্যানসার কি হবে? x, y। তাহলে অ্যানসার আমরা লিখব x এর মান এন্ড y এর মান। কত সুন্দর অ্যানসার হয়ে গেল। এভাবে বাসায় বসে বসে তুমি যে কোনো এরকম ডিজিট লিখে এই মানটা দিবা, জানা মান মানে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, তারপরে হলো 30 ডিগ্রি, 0 ডিগ্রি, এইগুলো দিয়ে তুমি অঙ্ক সাজিয়ে নিজে করার চেষ্টা করবে। দেখবে তোমার কাছে অঙ্কটা খুব ইজি হয়ে গেছে। নাও পোলার সমীকরণে প্রকাশ করো। সেদিন আমি যেগুলো দেখিয়েছিলাম, আজকে আমি ভিন্ন আর একটা অঙ্ক দেখাবো, পোলার স্থানাঙ্ক প্রকাশ করো। তাহলে তোমরা একই অঙ্ক দুইবার হবে না। আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিদিন রাত 9টা থেকে 10টা 1 ঘন্টা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে ক্লাস রেখেছি, কারণ তাদের সিলেবাসটা অনেক বড়, এই জন্য তাদেরকে আমি একটু বেশি সময় দিচ্ছি। পোলার সমীকরণে প্রকাশ করো। তাহলে যে সমীকরণটা তৈরি হবে আমি একটু লিখে রাখি এখানে, পোলার সমীকরণে প্রকাশ করো। পোলার সমীকরণে প্রকাশ করো। এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, অঙ্কগুলো আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি, তোমরা বাসায় বসে বসে করবা। আমি সব করে দিব না, আমি কিছু কিছু করে দিব, কিছু কিছু তোমরা করবা। a² * x² - y², 2 x² - y² সমান a², 3 হলো x² + y² মাইনাস ay সমান 0, 4 y - x cot alpha, y - x cot alpha equal to 0। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। বইয়ের সাথে, মূল বইয়ের সাথে একটু মিলিয়ে নিও। আমি আবারও বলছি, তোমাদের বইয়ের সাথে নাও মিলতে পারে। এখন আমি 2 নম্বর অঙ্কটা দেখাই। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম 1 নম্বর অঙ্কটা। পোলার সমীকরণে প্রকাশ করো। x² - y² সমান a²। এটা হলো দেওয়া আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে কাউন্ট করি। পরবর্তীতে আমরা লিখি, মনে করি পোলার স্থানাঙ্ক r θ। মনে করি পোলার স্থানাঙ্ক r, θ। শিক্ষার্থী বন্ধুরা, আমি বলতে ভুলে গেছি, আজকে কিন্তু আমাদের লেকচার 10, যদিও আমি এখানে লিখে রাখছি, প্রত্যেক ক্লাসে আমি বলি আজকে 28/5/2020, ঈদের পরে আমার প্রথম ক্লাস। তো ওয়াইফাইয়ের কারণে, ইলেকট্রিসিটির কারণে আমাদের ব্রেকডাউন যদি হয়ে যায়, তাহলে কিন্তু ক্লাসটা ওই পর্যন্তই শেষ করে দিই, আমি আর করাতে পারি না। তো যতটুকু করাই ততটুকুই আমার ক্লাস, পরবর্তীতে আবার ক্লাস নেই। তো এইভাবে আমি যতগুলো ক্লাস নিয়েছি, কোনো ক্লাসে 1 ঘন্টা হয়েছে, কখনো 1 ঘন্টা হয় নাই। তো আজকের ক্লাসটা আশা করি 1 ঘন্টা নিব। তো আজকে আমরা বেশ কিছু অঙ্ক আলোচনা করেছি। এখন আমি দেখাচ্ছি 3-এর 2 নম্বর অনুশীলনী হলো 3.1, তৃতীয় অধ্যায় একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের, অর্থাৎ প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের 3.1 অনুশীলনী। তো এখানে বলছে 2 নম্বর অঙ্কটা যে এতকে পোলার স্থানাঙ্ক প্রকাশ করো। আমরা ধরে নিলাম পোলার স্থানাঙ্ক হলো r θ। আর কতটুকু, থিটা কতটুকু আমি চিত্র রেখে আগেই বুঝিয়ে দিয়েছি। আমরা জানি যে কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক। আমরা জানি x সমান r cos θ, x সমান r cos θ, আর y সমান r sin θ, y সমান r sin θ, এরকম জানি। নাও আমরা 1 নম্বরে যদি মানগুলো বসাই দেই, তো এখানে কি স্কয়ার করে আমরা রাখি, অতএব x² সমান r² cos² θ, অতএব y² সমান r² sin² θ। আমরা 1 নম্বরে যদি মানগুলো বসিয়ে দেই, 1 নং a x² আর y² এর মান আমরা বসাই। যখনই বসাবো তখনই কিন্তু আমাদের আর x থাকবে না, থিটায় পরিণত হয়ে গেল r² cos² θ মাইনাস r² sin² θ। এটা হলো থিটা, পরিষ্কার করে লিখি, ইকুয়াল টু কত ডান পাশে a²।
এখন যদি আমি আর স্কয়ার কমন নেই তাহলে কেমন হয়? আর স্কয়ার কমন নিলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু a স্কয়ার। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা একটা ত্রিকোণমিতিক সূত্র আছে, এটা আমি আগে পড়িয়েছিলাম। আগে আমি একাদশ যে প্রথম ক্লাস নিয়েছিলাম সেখানে আমার একটু আলোচনা করতে যে আমার এটা লেগেছিলাম। তো আর স্কয়ার cos থিটা, তাহলে সেই সূত্রটা আমরা এখন বসিয়ে দেব। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে cos 2 থিটা। আর স্কয়ার আমি একটু এখানে একটু বুঝে নিও, cos 2 থিটা 2 থিটা সমান হলো a স্কয়ার। এটা কিন্তু থিটা, আমি আবার একটু লিখি, এটা হলো cos 2 থিটা। তাহলে আর স্কয়ার cos 2 থিটা, এটা কিন্তু cos স্কয়ার না, আর স্কয়ার cos 2 থিটা ইকুয়াল টু a স্কয়ার। ইহাই নির্ণয় সম্পর্ক। কি সম্পর্ক? পোলার স্থানাঙ্ক। দেখো এইটুকুর মধ্যে আর এবং থিটা ছাড়া x y নাই। তাহলে যখন পোলার স্থানাঙ্ক প্রকাশ করতে বলবে তখন অবশ্যই আর এবং থিটার মাধ্যমেই শেষ করতে হবে, কোনো x y থাকতে পারবে না। যখন কার্তেশীয় সমীকরণ করবে তখন অবশ্যই x y এর মাধ্যমে শেষ করতে হবে, কোনো আর এবং থিটা থাকলে হবে না। তো এখন আমি অঙ্কটা মুছে ফেলবো। অঙ্কটা মুছে আমি 4 নম্বরের একটা অঙ্ক দেখাবো যে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। কিভাবে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে হয়। গত ক্লাসে কিন্তু আমি সত্যি বলেছিলাম, আগেও বলেছিলাম যে আমি কিন্তু করে দিয়েছি, কিন্তু সব না, আমি প্রত্যেকটা থেকে একটা বা দুটো করে করে দিয়েছিলাম। আজকে আমি যে অঙ্কগুলো বাকি ছিল তার থেকে আমি একটা দুটো করে করে দিচ্ছি, তাহলে তোমাদের বাসায় বুঝতে সুবিধা হবে। আমি এখন বোর্ডটা মুছে আমি এখন 4 নম্বর অঙ্কটা দেখাবো, তারপরে দূরত্ব নির্ণয় আমরা শিখাবো কিভাবে দূরত্ব নির্ণয় করে। একটু দেখো নেক্সট লাইন, কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। 4 বলছে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। কার্তেশীয় সমীকরণটা আমরা জানি x y। আমরা প্রথমে এখানে একটা অঙ্ক আমরা লিখবো, সেটা হলো আমরা কোন অঙ্কটা করে দিলে হয়, 4 নম্বর অঙ্কটা দেখি। তবে সব অঙ্কগুলো লিখে দেই। 1 নম্বর হলো r ইকুয়াল টু a, 2 নম্বর হলো r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার sin 2 থিটা, r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার sin 2 থিটা 2। এটা হলো থিটা, সবাই একটু বুঝে নেবে। r into 1 plus cos theta, r into 1 plus cos theta সমান হলো r into 1 plus cos theta সমান হলো 2। আর এটা 3 নম্বর। 4 নম্বর হলো 4 হলো আমি দেখি নেই, r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার cos 2 theta, r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার cos 2 theta। তো লেখা কি খুব ছোট হয়ে যাচ্ছে? একটু বড় করতে হলে একটু কমেন্টস করবে, তাহলে আমি আরেকটু বড় করে লিখব। আসলে আমার বোর্ডটা তো ছোট, বেশি বড় করে লিখতে জায়গায় হয় না। আমি 4 নম্বরের অঙ্কটা দেখাবো। 4 নম্বরের অঙ্কটা, 4 এর অঙ্কটা কি আছে? r স্কয়ার সমান a স্কয়ার cos 2 থিটা, এটা আছে। তো দেখো এটা হলো কার্তেশীয় সমীকরণ। কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে হবে। এটা হলো পোলার সমীকরণ দেওয়া আছে। পোলার সমীকরণের মধ্যে আর এবং থিটা থাকে, আমরা সবাই জানি যে আর থিটা সম্বলিত সমীকরণকে পোলার সমীকরণ বলে, এক্স ওয়াই সম্বলিত সমীকরণকে আমরা কার্তেশীয় সমীকরণ বলে। এটাকে যদি আমরা আর একটু একটা দুটো লাইন লিখি যে আর স্কয়ার সমান a স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। একটু আগে আমরা কিন্তু এরকম একটা সূত্র লিখেছিলাম, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান cos 2 থিটা। আবার cos 2 থিটা সমান cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তো যখন যেটা আমাদের প্রয়োজন তখন আমরা সেটা লিখি। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান cos 2 থিটা। একটু বলে রাখি, যদিও এই অঙ্কটাই নাই, এই সূত্রটাও মনে রাখো, sin 2 থিটা সমান 2 sin থিটা ইনটু cos থিটা। এটাও কিন্তু আমাদের সূত্র আছে, আমাদের লাগবে। এই হয়তো এই অঙ্কটা করানোর সময় লাগবে 2 নম্বর, কিন্তু 2 নম্বর আমি করাচ্ছি না, আমি করাচ্ছি 4 নম্বর অঙ্কটা। এখন আমরা লিখব, মনে করি কার্তেশীয় স্থানাঙ্ক xy, কার্তেশীয়
স্থানাঙ্ক x, y। আমি এই অংশটা মুছে দিই। কার্তেসীয় স্থানাঙ্ক হলো x, y। আমরা জানি x সমান r cos θ, y সমান r sin θ। তো আবার এটাও আমরা জানি যে r স্কয়ার সমান, আমরা জানি লিখি, আমরা জানি x সমান r cos θ, y সমান r sin θ। আমি এটা যখন বেসিক নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু এটা আমি বলেছি যে x সমান r cos θ, y সমান r sin θ। আরেকটা কি জানি, r স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন যদি আমরা এই মানগুলো এই সমীকরণে বসিয়ে দেই, এই যে এখানে এটা 1 নম্বর সমীকরণ দেই, আর উপরে লেখাগুলো যদি মুছে ফেলে, এই লেখাগুলো যদি মুছে ফেলি তাহলে কেমন হয় দেখো, এটাও মুছে ফেলি, এটাও মুছে ফেলি, এই লেখাগুলো মুছে ফেলি। এবার আমরা লিখব 1 নং হতে পায়, এই যে 1 নং হতে পায়। কিভাবে পাই দেখো, r স্কয়ারের মান কত বসাবো, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার লিখব, cos স্কয়ার থিটার মানটা কত বসাবো, এখান থেকে একটু দেখো cos স্কয়ার থিটার মান, cos স্কয়ার থিটার মান আমরা বসাবো x স্কয়ার বাই r স্কয়ার। মানটা আমরা আগে থেকে বসাই নিলেই ভালো হতো, একটু তোমরা নিজেরা বের করে নাও। cos থিটা হলো x বাই r, তাহলে x স্কয়ার বাই r স্কয়ার, x স্কয়ার বাই r স্কয়ার, এইভাবে লিখব x স্কয়ার বাই r স্কয়ার। কিভাবে হলো আবার একটু দেখো, আর কে যদি x এর নিচে নেই তাহলে cos থিটা থাকে, cos থিটার cos স্কয়ার থিটার মান হবে x স্কয়ার বাই r স্কয়ার। এটা কত হবে তাহলে, sin স্কয়ার থিটা, এখানে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস আছে দেওয়া, sin থিটার মান হবে y স্কয়ার বাই r স্কয়ার, এরকম। তো এখানে আমরা মান x স্কয়ার প্লাস y স্কয়ার বসিয়ে দিয়েছি, ঠিক আছে, বসিয়ে দিলাম। এটাও মুছে ফেলি আমরা, এবার এটা মুছে ফেলি। এবার যদি একটু লসাগু করি, এটাকে আমরা বলবো ইমপ্লাইজ x স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে যদি আমরা লসাগু করি এরকম হয় x স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার, নিচে থাকে r স্কয়ার। তখন r স্কয়ারের মানটা আমরা বসাবো কত, কত বসাবো মনে করে, r স্কয়ারের মান বসাবো আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে কেমন হয়, এটা মুছে ফেলে, যে অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার সমান a স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার। আমরা এখানে এই সমীকরণটা লিখতে পারি, অ্যানসারটা, হ্যাঁ ঠিক আছে, অ্যানসার আমরা লিখতে পারি ইহাই নির্ণয় সমীকরণ। ইহাই নির্ণয় সমীকরণ, কিসের সমীকরণ, ইহাই নির্ণয় সমীকরণ। আমাদের কার্তেসীয় সমীকরণে প্রকাশ করতে বলছিলাম, আমরা কার্তেসীয় সমীকরণে প্রকাশ করেছি। আমি বলেছিলাম যে কার্তেসীয় সমীকরণ বলতে x y সম্বলিত সমীকরণ, পোলার সমীকরণ বলতে r থিটা সম্বলিত সমীকরণ। তাহলে আমরা এটা কার্তেসীয় সমীকরণে প্রকাশ করে ফেললাম। এখন আমরা 3.1 1 থেকে 4 পর্যন্ত সব অঙ্কগুলো পারবো। তোমরা বিভিন্ন বই থেকে দেখে নিবে যে কোথায় পোলার সমীকরণ থেকে কার্তেসীয়, কার্তেসীয় সমীকরণ থেকে পোলার, তোমরা নিজেরাই পারবে। এখন আমরা দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় শিখব, কিভাবে দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হয়। দেখো, এটা হলো একটা বিন্দু, মনে করো তার স্থানাঙ্ক x1 y1, আরেকটা বিন্দুর স্থানাঙ্ক b x2 y2। দুটো বিন্দুর দূরত্ব যখন আমরা বের করি তখন আমরা লিখি ab সমান রুট ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, ভুজদ্বয় একটা ভুজ আর এই একটা ভুজ, x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। কেউ বলে স্যার আমি এটা না লিখে যদি এইটা লিখি x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, দ্যাট মিন্স এটাও লেখা যায়, এটার মানেই এইটা, স্কয়ার থাকলে a মাইনাস b হোল স্কয়ারও যে কথা, b মাইনাস a হোল স্কয়ারও সেই কথা। এটা ভাঙায় দেখো একই রেজাল্ট আসে, b মাইনাস a হোল স্কয়ারও যে কথা, a মাইনাস b হোল স্কয়ারও সেই কথা। সুতরাং এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। এখন বলতে পারো যে এটা কিভাবে আসে, কোথা থেকে আসে, তো সেটা আমি একটু দেখাই, সবাই একটু দেখো। বইতে বিস্তারিত সুন্দর আলোচনা আছে এখানে। আমরা বরাবরের মতো এটাকে আমরা y অক্ষ,
এটাকে আমরা x অক্ষ বলতে পারি। এটা হলো আমরা সবসময় অক্ষকে অ্যারো চিহ্ন দিয়ে বোঝাবো। এটা হলো x প্রাইম, x, y প্রাইম না y, আর নিচে হলো প্রাইম, y প্রাইম এভাবে। আর এটা হলো মূল বিন্দু। আমরা যদি একটা একটা বিন্দু নেই, সেই বিন্দুটার স্থানাঙ্ক যদি x1 y1 হয়, x1 y1 হয়, সবাই একটু খেয়াল করো, এই বিন্দু থেকে ভূমির উপর যদি একটা লম্ব আঁকি, সেই লম্বটার নাম যদি m হয়, তাহলে m এই দৈর্ঘ্যটাকে আমরা y1 দ্বারা সূচিত করি। এইখান থেকে এই পর্যন্ত আমরা বলি y1, আর এইখান থেকে এই পর্যন্ত আমরা বলি x1। সবাই আমরা এটা জানি, রাইট? নাও এখানে যদি আমরা একটা বিন্দু নেই b, n একটা বিন্দু নেই n, এর নাম যদি n হয়, n বিন্দুর উপর যদি একটা লম্ব আঁকি, সেই লম্বটার নাম যদি b হয়, এবং b এর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, x2 y2 দেখা যাচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে, x2 y2 এরকম হয়, তাহলে আমরা এটাকে আমরা বলবো y2, আর এটাকে আমরা বলবো x2। x2 হলো ভুজ, y2 হলো কোটি, y2 হলো কোটি। তো এটা আমরা মুছে ফেলি, এটা আমাদের লাগবে না, আমাদের দরকার নেই। আমি একটু বোঝার জন্য এই জায়গাটুকু আমার লাগবে। নাও দেখো OM সমান হলো কত? OM সমান কিন্তু x1, আর ON সমান হলো x2। তাহলে বড় কোনটা? বড় হলো OM। যদি আমরা OM মাইনাস ON লিখি, OM মাইনাস ON লিখি, তাহলে x1 মাইনাস x2 বোঝায়। এই OM মাইনাস ON কতটুকু দেখো বন্ধুরা? OM এতটুকু আর ON এতটুকু, বিয়োগ হলে থাকবে MN। তাহলে এটাকে আমরা বলতে পারি MN। তাহলে MN যদি বলি, তাহলে B বিন্দু থেকে খেয়াল করো, B বিন্দু থেকে যদি এই MN এর সমান সমান্তরাল করে একটা রেখা আঁকি, এটা সমান সমান হয়ে যায়, সমান্তরাল করে যদি আমরা আঁকি, এবং এটার নাম যদি আমরা দেই C বিন্দু, তাহলে দেখো C বিন্দুর স্থানাঙ্কটা, C বিন্দু কত হবে? C বিন্দু হবে এইটুকু, এইটুকু হলো AM মাইনাস কত হবে? MC, AM মাইনাস MC, যেটা আমরা বলছিলাম AM মাইনাস এইটুকু, এই MC এর মান যেটাকে আমরা বলবো, এটা হলো কত ছিল আমাদের? x2 y2। তাহলে এই যে bnটা কত হবে? bnটা হলো y2, bn যদি y2 হয়, তাহলে cm ও y2 হবে। খেয়াল করে দেখো, তাহলে ac কত হবে? ac সমান হবে, আমরা লিখব ac সমান am মাইনাস cm। খেয়াল করো, m মানে কতটুকু বলো তো? m মানে হলো y1, আর cm মানে কতটুকু? y2। তাহলে আমরা কি পেয়ে গেলাম? y1 মাইনাস y2, এটা কার দৈর্ঘ্য? ac এর দৈর্ঘ্য। তাহলে আমরা ac পেলাম, একটু দেখো ac পেলাম, bc আমরা পেলাম। bc কই পেলাম? bc মানে কিন্তু এই যে mn, তাহলে এটাকে আমরা bc ও বলতে পারি, অর্থাৎ bc সমান x1 মাইনাস x2, x1 মাইনাস x2। তাহলে আমরা ac ও পেয়েছি, bc ও পেয়েছি। আমাদের দরকার হলো দূরত্ব নির্ণয়, ab এর দৈর্ঘ্য, ab এর দূরত্ব, এই যে দেখো ab এর দূরত্ব। তাহলে পিথাগোরাসের সূত্রের মধ্যে আমরা কি লিখতে পারি বলো? সমকোণী ত্রিভুজ AB স্কয়ার সমান AC স্কয়ার প্লাস BC স্কয়ার। AC স্কয়ারের মানটা কত হবে? তাহলে শুধু AB কত হবে? AB সমান হলো রুট AC স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে AC স্কয়ারের মানটা হলো, আমি এই যে বললাম AC এর মানটা হলো রুট y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, এই যে y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। আর BC এর মান কত? BC স্কয়ার আছে x1 মাইনাস, এটা হলো c, x1 মাইনাস x2 তার হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, অনেক লেখার মধ্যে লেখাগুলো হয়ে গেছে। এবার তুমি যদি একটু সাজিয়ে লেখো, দেখো x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে প্রমাণটা কিভাবে চাইতে পারে? প্রমাণ করো যে দুইটি বিন্দুর স্থানাঙ্ক x1 y1 এবং x2 y2 হলে প্রমাণ করো যে বিন্দু দুটির দূরত্ব এইটা। তখন আমরা এভাবে ডিটেইলস করে দেখাতে হবে। তো আমরা সেদিকে সেটা দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝো নাই তারা একটু বোঝার চেষ্টা করো, মূল বই দেখবে। মূল বইয়ের কত পৃষ্ঠায় দেওয়া আছে? এটা মূল বইয়ের 70 পৃষ্ঠায় দেওয়া আছে। নাও
তোমাদের আমি আগেও বলেছি যে প্রত্যেক বছর এক বছরের বইয়ের সাথে আরেক বছরের বইয়ের একই রাইটারের বইয়ের পৃষ্ঠা নম্বর মিলবে না, কোশ্চেন নম্বর মিলবে না। তবে যে অঙ্কটা আমি করাচ্ছি সেই অঙ্কটা বইতে থাকবে, হয়তো অন্য কোনো নাম্বারে। এই জন্য আমি নাম্বারটাও লিখে দিছি, আমি ডিটেলসটা বলেও দিলাম, তুমি তোমার বই থেকে মিলাই নেবে অঙ্কগুলো এবং বইয়ের প্রাথমিক আলোচনাটা পড়বা, তাহলে দেখবা তোমার ভালো লাগছে। তুমি কোন জায়গা বুঝে নাই সেটা যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে কিন্তু তোমার ভালো লাগবে, তখন আমার ক্লাসটাও তোমার ভালো লাগবে, অঙ্ক বই দেখে অঙ্কগুলো করতেও তোমার ভালো লাগবে। তো আর একটু দেখো, মিলিয়ে নাও, আমি সময় দিচ্ছি 30 সেকেন্ড। তো আমার অনেক শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে যারা আছো, অনেকে এই টাইমে হয়তো থাকতে পারো না ক্লাসে, কিন্তু ক্লাসটা তোমার সেটে রয়ে যাবে, সেখান থেকে তুমি তোমার সুবিধা মতো সময় দেখে নিবে। অনেকে তাই বলে ফোন করে, স্যার আপনার নির্ধারিত সময় আমি থাকতে পারি না। তো অসুবিধা নেই, পরবর্তীতে দেখে তুমি কমেন্টস করতে পারো। তোমার হয়তো বুঝতে অসুবিধা হতে পারো, হয়তো তুমি বলছো যে আমি বুঝতে পারছি না, তো তুমি যদি বলো তাহলে আমি আবার আরেকবার বুঝিয়ে দেবো, বারবার বুঝালে অবশ্যই তুমি বুঝতে পারবে। নাও আমরা চলে যাবো এখন দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমি দেখালাম, আমি একটা অঙ্ক দেখাবো, এই একটা অঙ্ক দেখাবো, যেটা কতদিন দেখায়নি, ছোট একটা অঙ্ক দেখাবো, আমি এই লেখাগুলো বুঝতে পারি। তো আমি এবার যে দূরত্ব নির্ণয়টা দেখাবো সেটা হলো নিচের বিন্দু সমূহের দূরত্ব নির্ণয় করো। আমি অঙ্কগুলো বরাবরের মধ্যে লিখে দিই। নিচে নিচের বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এইভাবে অঙ্কটা দেওয়া আছে, আমরা তুলে দিচ্ছি তোমাদের। নাম্বার 1 সেটা হলো 8, 3 একটা বিন্দু এবং আরেকটা বিন্দু হলো 12, 2। প্রথমটা হলো ভুজ, পরেরটা হলো কোটি। 4, 5 কমা এবং আর লিখলাম না, -2, -3। তারপরটা হলো 3, 7, 7, 7, 7, আরেকটা হলো -5, 2। আমি একটা করাবো, বাকিগুলো তোমরা বাসায় করে নিবে। কতদিন এই অঙ্কটা করে দিয়েছিলাম? 4 নম্বর আমার মনে আছে। ab স্কয়ার 2ab কমা ab স্কয়ার 2ac 5 at স্কয়ার 2at কমা a বাই t স্কয়ার কমা মাইনাস 2a বাই t। 6 নম্বর 3 কমা 120 ডিগ্রি, তারপরে হলো 2 কমা 60 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু পোলার স্থানাঙ্কে দেওয়া আছে, খেয়াল করো, একটা মান দেওয়া আছে আর একটা ডিগ্রিতে দেওয়া আছে। তো এইটা আর এর মান, এটা থিটার মান, এটাকে অবশ্যই তুমি কার্তেশীয় স্থানাঙ্ক করে তারপরে দূরত্ব নির্ণয় করবা। আগে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করবা, তারপরে দূরত্ব নির্ণয় করবা। তো আমি বলে দিলাম, আমি এখন দেখাচ্ছি 4 নম্বরের অঙ্কটা। 4 নম্বরের অঙ্কটা, দুইটি বিন্দু আমি এরকম ধরে নেই, দুইটি বিন্দু, একটাকে আমরা a ধরি 4, 5, আরেকটাকে আমরা b ধরি -2, -3, -2, -3। অতএব বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব, বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব সমান রুট ভুজদ্বয়ের অন্তর্ভুজ স্কয়ার মাইনাস প্লাস কোটিদ্বয়ের অন্তর্ভুজ স্কয়ার, অন্তর মানে বিয়োগ 4 মাইনাস এই ভুজ হবে, এখানে মাইনাস চিহ্ন আছে বলে এখানে প্লাস হয়ে যাবে, প্লাস কোটিদ্বয়ের অন্তর্ভুজ স্কয়ার 5 + 3 হোল স্কয়ার। একটু সংক্ষেপে আমি করে দেই, 4 2 6, 6 এর স্কয়ার মানে 36 প্লাস 5 3 8, 8 64, 64 আর 36 হলো 100, 100 মানে 10 স্কয়ার, তার মানে 10। আমরা একটা একক কথাটা লিখে দেব, দূরত্বের ক্ষেত্রে একক লিখতে হয়। এটা হয়ে গেল বিন্দু দুটোর মধ্যবর্তী দূরত্ব। বিন্দু দুটোর মধ্যবর্তী দূরত্ব। আমরা এই প্রশ্নমালার বেসিক নিয়ে কথা বললাম, আমাদের কিন্তু এই প্রশ্নমালা করা হয় নাই,
এমন অঙ্ক আমি খুব কম, বেশিরভাগ অঙ্কই আমি করে দিয়েছিলাম। তোমরা একটু বাসায় দেখবা, যেটা পারবে না সেটা আমি করে দেবো। আমি এখন কোনটা দেখাবো যেটা তোমাদের কাছে বেশি কঠিন মনে হয়, আমি এরকম একটা দেখাই। আমি 13-র 2 নম্বর অঙ্কটা দেখাই। না, 13-র 2 অঙ্কটা আমি ক্লাসে করে দিয়েছিলাম না, 13-র 1 দেখিয়েছিলাম। ওই এত এ সমান 29/7 65/7 সম্ভবত করে দিয়েছিলাম। তো না করলেও 13-র যে কোনো একটা করে দিয়েছিলাম, দুটো একই নিয়মের অঙ্ক। আমি এই জন্য ওটা দেখাচ্ছি না। আমি 12-র 1 দেখিয়েছিলাম। আমি এই অঙ্কটা দেখাই 11-র 1, 11-র 1, 11-র 2, কোনো বিন্দুর ভুজ এত কোটি এত 11-র 2 দেখাই দিই, কারণ 1 দেখানো হয়েছে। আমি এখন দেখাবো 11-র 2 নম্বর অঙ্কটা। মুছে ফেলবো এখন। প্রাথমিক আলোচনা প্লাস 2 একটা উদাহরণ দেখলে এই অনুশীলনী সম্পর্কে সুন্দর একটা ধারণা চলে আসবে। আগামী ক্লাসে আমি পরের প্রশ্নমালাটা দেখাবো। আমি 11-র 2 নম্বর অঙ্কটা দেখাই। 11-র 2 নম্বর অঙ্কটা আমি লিখে দেবো। কোনো বিন্দুর ভুজ 2, কোনো বিন্দুর ভুজ সমান 2, ভুজ 2 আর কি, সমান চিহ্ন নাই, এবং 2-4 বিন্দু থেকে 2-4 থেকে বিন্দুটির দূরত্ব 3 একক হলে 3 একক হলে কোটি নির্ণয় কর। এরকম হলো অঙ্কটা। কোটিকে আমরা ধরে নিই, মনে করি বিন্দুটির কোটি y, মনে করি বিন্দুটির কোটি সমান y, কোটি সমান y। ভুজ কত দেওয়া আছে? দেওয়া আছে ভুজ সমান 2, অতএব বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? আগে হবে ভুজ, তারপর হবে কোটি। এখন এই ভুজ যে 2, তার কোটি হলো y, তাহলে এই বিন্দু থেকে 2-4 বিন্দু দূরত্ব হলো 3। এখন আমরা লিখব 2y বিন্দু হতে 2y বিন্দু হতে 2-4 বিন্দুর দূরত্ব, 2-4 বিন্দুর দূরত্ব কিভাবে দেখে, কিভাবে লেখে, কিভাবে দেখে সবাই? ভুজ দ্বয়ের অন্তর্ভুজ স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর্ভুজ স্কয়ার। কোটি কোনটা কোনটা? এটা হলো y হলো কোটি, আর এখানে ঘর হলো কোটি। ভুজ হলো এখানেও যায় এখানেও তাই, 2 - 2, তাহলে ক্যালকুলেশন এটা বাদ চলে যাবে। y - 4 হোল স্কয়ার লিখবো আমরা, y - 4 হোল স্কয়ার। 11-র 2 নম্বর অঙ্কটা y - 4 হোল স্কয়ার, তাই না? তাহলে এইভাবে লিখবো। আমি আবার একটু অঙ্কটা মেলায় দেখি। এই যে আমি যে হ্যাঁ, ভুজ হলো 2-4 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব হলো এটা, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশনটা কত হবে? এটা y - 4 হোল স্কয়ার। যখন আমরা রুট মুক্ত করব তখন অবশ্যই এটা প্লাস মাইনাস দিব। এটা সমান কত আমাদের হবে? দূরত্ব হলো 3, 3 এর সমান এই দূরত্ব সমান 3। আমরা এভাবে লিখি প্লাস মাইনাস, যেহেতু এখানে দূরত্বের কথা বলা আছে, প্লাস মাইনাস দেওয়া বলা দেখা যাবে না, আমি এইভাবে ভাঙাই দেই, এভাবে রেখে দেই রুট দিয়ে y স্কয়ার মাইনাস 8y প্লাস 16। এটা ভাঙালে এটাই হয়। এই দূরত্ব সমান আমরা লিখব 3, বইতেই বলে দিয়েছে যে বিন্দুটির দূরত্ব হলো 3। তাহলে আমরা লিখব শর্তানুসারে, এই যে শর্তানুসারে এই দূরত্বটা সমান হলো y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু 3। আমরা যদি রুটটা তুলতে চাই তাহলে বর্গ করে দেব, y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু 9। যদি একপাশে নিয়ে আসি তাহলে 9 এর সাথে 16 7 হবে, মিডল টার্ম করে আমরা মান বের করে ফেলব। তার আগে আমরা কি করব? উপরের লেখাগুলো মুছে ফেলব, মুছে ক্যালকুলেশনটা আমরা যাতে করতে পারি সেজন্য আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেব। এইখানে বরাবরের মতো নেক্সট লাইনটা এখানে যদি আমরা লিখি y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 মাইনাস 7 ইকুয়াল টু 0। 16 - 7 না, এটা 9, 16 - 9
y স্কয়ার মাইনাস 8y প্লাস 7 ইকুয়াল টু 0, মিডল টার্ম y স্কয়ার মাইনাস 7y মাইনাস y প্লাস 7 ইকুয়াল টু 0। সবাই আমরা এই মিডল টার্মটা জানি বা পারি। এর 1 কমন নিলে y মাইনাস 7 ইকুয়াল টু 0। এবার এটা অংশ দিলে আমরা তাহলে ক্যালকুলেশন করলে হবে y মাইনাস 7 ইনটু y মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব y মাইনাস 7 ইকুয়াল টু 0 অথবা y মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব y ইকুয়াল টু 7, অতএব y ইকুয়াল টু 1। তাহলে অ্যানসার আমাদের বলছিল যে কোটি নির্ণয় করো। কোটি মানে y এর মান। তাহলে অ্যানসার আমরা কি লিখব? 1 অথবা ওইভাবেই লেখা আছে 7, 1 অথবা 7। আশা করি তোমাদের ভালো লেগেছে। পরের প্রশ্নমালা আমরা যখন দেখাবো সেই প্রশ্নমালাটা হলো বিভক্তিকরণ সূত্র প্রয়োগ করে সেটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। 3.2 এখানে আমাদের 2টা অথবা 3টা ক্লাস লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাথে আমার ক্লাস হলো, কথা হলো। আমি উচ্চতর গণিত প্রথম পত্রের 3.1 প্রশ্নমালা অর্থাৎ সরলরেখার অধ্যায় এই চ্যাপ্টারটা করালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই প্রত্যাশা রেখে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি জামান স্যার, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর 14, ঢাকা।